দেখছেন TV9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ। উপনির্বাচনে ভরাডুবির ধাক্কা, রাজ্য বিজেপিতে কোন দল? উপনির্বাচনে ভরাডুবির পরেই TV9 বাংলায় বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। গতকাল সন্ধ্যাবেলায় তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন, নিশানা ছিল রাজ্য নেতৃত্বের দিকে। তার ঠিক পরের দিনই কয়েক ঘন্টা পর বেসুরো মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক দল ছাড়লেন, দলের রাজ্য সম্পাদক পদ। কি বলেছেন তিনি আজকে দেখাবো। আগে সারা বাংলার মানুষ খুন সন্ত্রাসের মধ্যে বিজেপির পতাকা আঁকড়ে ধরে রয়েছে, কিন্তু যারা আজকে সংগঠনের শীর্ষস্তরে বসে রয়েছে রাজ্যের, তারা গুরুত্ব দিচ্ছে না, নিচুতলার মানুষের আবেগকে গুরুত্ব দিচ্ছে না। তো রাজ্য নেতৃত্ব আমাদের কথা শুনছে না, কর্ণপাত করছে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে সম্পাদক থেকে কোনো লাভ নেই। সম্পাদকের কথা যেহেতু রাজ্য নেতৃত্ব শুনছে না, তাই রাজ্য সম্পাদক পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। গৌরীশঙ্কর ঘোষ তিনি রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন। সোশ্যাল মিডিয়া তার সেই চিঠি এখনো ঘোরাফেরা করছে। আরো দুজন তারাও তাদের পদ থেকে, কর্মসমিতির পদ থেকে ইস্তফা দিয়েছেন, বাণী গাঙ্গুলি, দীপঙ্কর চৌধুরী। আর পুরো বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন বিজেপি ন্যাশনাল সেক্রেটারি অনুপম হাজরা। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অনুপম বাবু। আপনাকে স্বাগত। TV9 বাংলায় শুভজিৎ রয়েছি। অনুপম বাবু, একদম আপনি যে পোস্টটা করেছেন সোশ্যাল মিডিয়ায়, শুরুতেই আপনার লাইনটা ছিল কেন এতগুলো ইস্তফা একসঙ্গে, সেটা রাজ্য বিজেপির খুব গুরুত্ব সহকারে বিচার করা উচিত। অবশ্যই রাজ্য বিজেপি কি করে না করে সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু আপনি ন্যাশনাল সেক্রেটারি, আপনি কি মনে করেন কেন এতগুলো ইস্তফা একসঙ্গে? দেখুন, এটা তো আর প্রথম নয়, এটা এর আগেও হয়েছে এরকম। মাঝে মধ্যে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে যারা বিজেপি কার্যকর্তা আছেন, যারা বিজেপি নেতা আছেন, অনেক সময় তারা নিজেদের ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন রাজ্য নেতৃত্বকে বলেও যখন তারা কোনো রেসপন্স ঠিকঠাক পায় না, তখন তারা সোশ্যাল মিডিয়াতে বাধ্য হয়ে পোস্ট করে। তো আজকে সকাল সকাল উঠেই তিনখানা রেজিগনেশন দেখতে খারাপই লাগলো, কারণ আলটিমেটলি আমার মনে হয় যে এটা মানে রাজ্য বিজেপির সংগঠনের ক্ষেত্রে একটা বড় ধাক্কা। তাই আমার মনে হয়েছে যে দিস ইজ ভেরি হাই টাইম কি মানে একটা আত্মবিশ্লেষণ, বা কেন তারা হঠাৎ করে মানে পদত্যাগ করলেন। কারণ যে তিনজন পদত্যাগ করেছেন তাদের মধ্যে একজনের নাম গৌরীশঙ্কর ঘোষ, যাকে আমার কাছে যেটুকু খবর বা আমি যতটুকু জানি যে উনি একজন ভালো সংগঠক। কারণ মুর্শিদাবাদের মতো এলাকা, যেখানে ধরুন মাইনরিটি বেল্ট এক কথায় বলা চলে, যে সংখ্যালঘু সম্প্রদায় যেখানে মেজরিটি, সেই জায়গায় উনি বিজেপির সংগঠনকে প্রতিষ্ঠা করেছিলেন। তো আজকে যখন উনি দল মানে নিজের পজিশন থেকে রিজাইন করছেন, পদত্যাগ করছেন, তার মানে আমার মনে হয় যে এটা নিয়ে এই কারণটা জানা খুবই দরকার। কারণ মানুষ যখন বাড়িতে বললে কোনো সমাধান পায় না, তখনই বাইরে গিয়ে বলে। তো আজকে ওনার ক্ষেত্রেও সেটা হয়েছে, এবং আমরাও দেখেছি যে এটা নতুন কিছু না। যারা পুরনো কার্যকর্তা, যারা পুরনো কর্মী, তারা অনেকেই যেটা হয়েছে যে অনেক সময় বিতৃষ্ণা মানে তাদের মধ্যে দেখা দিয়েছে, তারা বীতশ্রদ্ধ হয়ে পার্টি ছেড়েছেন। তো আজকে সেই কারণেই আমার ফেসবুক পোস্ট, কারণ আমরাও জানতে ইচ্ছা করে যে কেন এই ঘটনা বারবার রিপিট হচ্ছে। আপনি ফেসবুক পোস্টে জানতে ইচ্ছা প্রকাশ করেছেন, দলের কাছে কোনোদিন জানতে চেয়েছেন? দলের কাছে এর আগে অনেকবার জানতে চেয়েছি, কিন্তু সেই মানে সেটা কি বলবো, সেই জানা না জানা মানে অজানাই থেকে গেছে সেই জানা। তো যার কারণে কারণ আমরাও তো ভুক্তভোগী। কারণ যেটা দেখেছি যে আমরা ধরুন 2019-এ যখন বিজেপিতে কেউ জয়েন করতেও ভয় পেত, সেই সময় আমরা বিজেপি জয়েন করি। এবং তারপরে যদি দেখা যায় যে বিজেপিকে বঙ্গ বিজেপির 3টে অধ্যায়, একটা হচ্ছে 2019 মানে লোকসভা নির্বাচনের আগে একটা ফেজ, যে সময় মানুষ আতঙ্কে ভুগত যে বিজেপিতে জয়েন করলে মানে লাইফ রিস্ক থাকতে পারে, সেই সময় আমরা জয়েন করেছিলাম। তারপরে অনেকটা লম্বা সময় ধরে আমরা বিজেপির আন্দোলন করি। তারপরে যেটা দেখা যায় যে একটা সময় গিয়ে যে মানে কিছু সুবিধাবাদী মানুষ, যারা সুখের পায়রা, বিজেপির যখন সুসময় মানে যখন বিজেপি লোকসভাতে এতগুলো সিট পেল, সেটা দেখে কিছু মানুষ মানে বিজেপি জয়েন করতে শুরু করে, এবং তারা নিজেদের মানে আখের গোছাবার জন্য বিজেপিতে আসে। কারণ সেই সময় প্লিজ 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 अरे क्या हो रहा है यार? एक मिनट। অনুপম বাবু, व्हाट इज गोइंग? एक जस्ट मिनट, उनको बुलाइए ना प्लीज।
হ্যাঁ সরি হ্যাঁ অনুপমবাবু, একদম একদম শেষ প্রশ্ন। আপনি বললেন, একটা শব্দ রিপিট করলেন, পুরনো কিছু নয়। তার মানে যেটা ঘটছিল ধারাবাহিকভাবে সেটাই ঘটছে। এটা কি শুধুমাত্র রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় পর্যবেক্ষক বা কেন্দ্রীয় নেতৃত্বকে দায় এড়াতে পারে? কাউকে ঢুকতে দেবে না, কথা চলছে এখানে। হ্যাঁ বলুন বলুন, সরি আমি অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামের মধ্যে আছি, যার জন্য কিছু। হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি বললেন যে রাজ্য বিজেপির এটা ভাবনা চিন্তা করা উচিত ফেসবুক পোস্টে। আমার সরাসরি প্রশ্ন, আপনি বললেন পুরনো কিছু নয়, তার মানে বারংবার ঘটেছে এই ঘটনাটা। আপনি পুরনো কিছু নয় শব্দটা দুবার ব্যবহার করলেন। সেই ক্ষেত্রে কি কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় পর্যবেক্ষক তিনিও কি দায় এড়াতে পারেন? অবশ্যই সবাই কম বেশি দায়ী এটা, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যারা আজকে দল ছাড়ছেন তারা কিন্তু প্রথম কমপ্লেনটা করছেন রাজ্য নেতৃত্বকে। কারণ একটা প্রোটোকল থাকে, একটা হায়ারার্কি থাকে। সরাসরি যারা ধরুন রাজ্যের সঙ্গে, রাজ্যের মানে রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যুক্ত বা রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে যুক্ত, তারা সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বকে কমপ্লেন করার আগে তারা রাজ্য নেতৃত্বকে জানায়। তো সেক্ষেত্রে ধরুন যেটা দেখা গেছে যে কিছু মানুষ দল ছেড়ে দেন, বা আবার কিছু মানুষ ধরুন আমার মতো যারা মানুষ, যাদেরকে আপনি তো কেন্দ্রীয় নেতৃত্ব। না আমি বলছি, আমার কথাটাই বলি আপনাকে। সেটা হচ্ছে যে আমি প্রথম কথা হচ্ছে যে বিজেপির মানে হায়ারার্কি অনুসারে যিনি অবজারভার থাকেন, বা ধরুন যিনি কেন্দ্রীয় নেতৃত্ব, মানে ধরুন আমি, তো ফলে আমার কাছে বহু কমপ্লেন আসে, এবং সেই কমপ্লেনগুলো যখন আমি মানে রাজ্য নেতৃত্বকে আলোচনার জন্য পাঠাই, সেটাতে কোনো ঠিকঠাক রেসপন্স পাওয়া যায় না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নিজে যেহেতু একটা সময় বঙ্গ বিজেপিতে অ্যাক্টিভ ছিলাম, তারপর দেখা গেল যে এই বিধানসভা নির্বাচনের আগে কিছু গেস্ট আর্টিস্ট এলেন, তাদেরকে জামায়াত করা হলো, তখন আমরা হারিয়ে গেছিলাম। তারপরে বিধানসভা নির্বাচনের পর যখন বিজেপির আর কোনো হাওয়া নেই, তখন দেখা গেল তারা ফিরে গেল, এবং আমাদের মতো কিছু মানুষ যারা অসময়ে বিজেপি জয়েন করেছেন, তারা এখনো যারা মাটি কামড়ে বা বিজেপির সঙ্গে আছেন, তারা হঠাৎ করে মানে বেঙ্গলের বাইরে বিজেপির সঙ্গে যুক্ত হতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করলেন। মানে বেঙ্গল বিজেপিতে তারা স্বচ্ছন্দ বোধ করছে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি হাইলাইটস করলেন। বেঙ্গল বিজেপিতে, মানে বিজেপির কথা আপনি বলছেন না, বলছেন বেঙ্গল বিজেপিতে তারা স্বচ্ছন্দ বোধ করছেন না। বুঝতে পেরেছি। বঙ্গ বিজেপির কথা বলছি। হ্যাঁ বঙ্গ বিজেপির কথা বলছেন। একদমই একদল মানুষ যারা বিজেপিকে প্রচন্ড ভালোবাসে, তারা বেঙ্গলে বিজেপিটা করতে পারছেন না বলে হয় দিল্লিতে বসে বিজেপিটা করছে। বুঝতে পেরেছি আপনি কোন দিকটা হাইলাইটস করেছেন। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে অনুপম বাবু, অসংখ্য ধন্যবাদ। আমরা যখন এই আলোচনা করছি, আরো একটা গুরুত্বপূর্ণ খবর, মুর্শিদাবাদের পর এবার নদিয়া, বিজেপি কার্যকর্তাদের পদত্যাগের হিড়িক। নদিয়াতে বিজেপি কার্যকর্তাদের পদত্যাগের হিড়িক। নদিয়া জেলা কমিটি থেকে পদত্যাগ 10 জনের। জেলা সভাপতির প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ। রাজ্য সভাপতিকে পদত্যাগের চিঠি পাঠিয়েছেন 10 জন। আমরা আসবো আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন ভার্চুয়ালি 3 জন বিশিষ্ট অতিথি রয়েছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মৃত্যুঞ্জয় পাল, আপনাকে স্বাগত। বিজেপির তরফ থেকে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, স্বাগত আপনাকে। রয়েছেন বামেদের তরফ থেকে ডক্টর ফুয়াদ হালিম, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক। তন্ময়ের কাছে যাবো। তন্ময়, মুর্শিদাবাদ, তারপর বিকেল গড়াতে দেখলাম নদিয়া, কোন দিকে যাচ্ছে গোটা পরিস্থিতি? গ্রাউন্ড রিয়ালিটি কি? দেখো, গ্রাউন্ড রিয়ালিটি তুমি বুঝতেই পারছো যে একে একে এই গৃহদাহ, বিজেপির গৃহদাহ যেটা বলে, সেটা কিন্তু ধাপে ধাপে ঘটছে, এবং এখন যেন সেখানে একটু জোর করে আগুন লেগে গেছে। 4টে কারণ, সেই 4টে কারণই তুমি একটু আগে কথা বলছিলে অনুপম, কিন্তু 4টে কারণই বলে দিলেন। এখানে রাজ্য নেতৃত্ব মুখ বধির, তিনি যেটা বলতে চাইলেন, সেখানে বিভিন্ন রকম অভিযোগ করালো, তারা সেই অভিযোগ কানে তোলেন না, আলোচনা করেন না। আর একটা মারাত্মক কথা বলেছেন শুভজিৎ, যেটা অনুপম বললেন একটু আগে। অনুপম হাজরা বললেন যে কেউ কোনো কথা শুনতে চায় না, কেউ কোনো কিছু নিয়ে আলোচনা করতে চায় না, সেই কারণেই এই পরিণতি। দ্বিতীয় একটা কারণ, যারা বিজেপির পুরনো কার্যকর্তা ছিলেন, পুরনো কর্মী ছিলেন, পুরনো সদস্য ছিলেন, পুরনো রাজনৈতিক কর্মী ছিলেন, তারা কিন্তু দলে গুরুত্ব পাননি সেভাবে। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসার মতো যারা এসেছিলেন, তারা এসে হঠাৎ করে ক্ষমতার দখল নেন, দলীয় ক্ষমতার দখল, যার ফলে দলের মূল কর্মী যারা, মূল কার্যকর্তা যারা, মূল বলা চলে সংগঠন যারা ধরে রেখেছিলেন, তারা কিন্তু কেউ বসে গেছেন, কেউ বা পুরোপুরি একেবারে নিজেকে সরিয়ে নিয়েছেন। সব মিলিয়ে বিজেপির বর্তমান যে রাজ্য নেতৃত্ব রয়েছে, তার বড় অংশের প্রতি অনাস্থা কর্মীদের। তাদের বক্তব্য 2019-এ হাওয়া ছিল, 2021-এ কঠিন লড়াই ছিল,
যেখানে অমিত শাহ বিজেপি কর্মীদের মতে তিনি বলছেন বুথভিত্তিক সংগঠন দরকার, সেখানে এমন লোকেদের নিয়ে আসা হয়েছে যারা রাস্তায় থাকেন না, যারা ঠান্ডা ঘরে থাকেন, যারা সোশ্যাল মিডিয়াতে বিপ্লব ঘটান। ফলে সেই মানুষগুলো আক্রান্ত কর্মীদের পাশে গিয়ে দাঁড়ানো বা ভাঙচুর হয়ে যাওয়া বাড়ির পাশে গিয়ে দাঁড়ানো বা কোনো কর্মীকে কিভাবে যোগাযোগ রাখা যায়, এগুলো তারা যোগাযোগ রাখেন না। বেশ, এই আসবো, চারটি কারণ আসবো তন্ময়, আসবো তোমার কাছে। তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে। তরুণজ্যোতি বাবুর কাছে যাবো। তরুণজ্যোতি বাবু, আপনাদের নেতারা গতকালের পর থেকে, যদি অনুপম হাজরা বললেন পুরনো কিছু নয়, একের পর এক উবাচ সোশ্যাল মিডিয়ায় আসছে, চিঠি লিখছেন কেউ, আমরা দেখালাম মুর্শিদাবাদ সকালে, বিকেলে দেখালাম নদিয়া। মানে এই জিনিসটা কেন ঘটছে কি মনে হয়? মানে এই জিনিসটা কি ঘটারই ছিল? না, এখানে দুটো ফ্যাক্টর আছে। অনুপম দা 2019 থেকে হিসাবটা দিলেন, আসল ব্যাপার অনুপম দার পক্ষে তার আগে থেকে হিসাব দেওয়াটা খুব একটা ইজি নয়। উনি 2019এই দলটায় এসছে, বিজেপির হিস্ট্রিই দেখতে হয়, 1982 থেকে দেখতে হবে, যেখানে থেকে 0.5% থেকে বিজেপির ভোট শেয়ার গত বিধানসভায় 38.14% এসেছে। একদিনে তো আসেনি, সবার মিলিত লড়াই এসছে। আর গৌরীশঙ্কর দা চিঠি যেটা নিয়ে প্রসঙ্গ আলোচনা হচ্ছে, আমি দেখলাম গৌরীশঙ্কর দা অত্যন্ত পুরনো একজন লোক, অত্যন্ত কাছের লোক, তিনি লড়াই দিয়ে উঠে আসা একজন নেতা। এরকম নয় কোথা থেকে চলে এসেছেন বা অন্য দলে এমপি ছিলেন এসেছেন, এখানে এরকম নয়। তিনি মাঠে লড়াই করা একজন নেতা। তার মান হয়েছে, অভিমান হয়েছে, তিনি একটা চিঠি দিয়েছেন, দলের অভ্যন্তরে চিঠি দেওয়া হয়েছে, চিঠি কনসিডার করা হবে। এবার দলের গরিদা কেন ওটাকে মিডিয়াতে করলেন, কেন মিডিয়ায় সার্কুলেট করেন, এটা গরিদা বলতে পারবেন। বাট গরিদা যদি ক্ষোভ বিক্ষোভ কিছু থাকে, দলে আলোচনার জায়গা আছে, দলে একদমই। তরুণজ্যোতি বাবু, এখান থেকেই প্রশ্ন অনুপম হাজরা আরো একটা যে বিষয়টা উল্লেখ করলেন, যে প্রশ্নে আমি আসবো। আর একটা কথা অনুপম দা এখনই বললেন, বঙ্গ বিজেপি সম্পর্কে উনি অনেক কিছু বললেন। অনুপম দা দিল্লির নেতা এখন, অনুপম দার দায়িত্ব আছে বিহারে, পশ্চিমবঙ্গে ওনার কোনো সাংগঠনিক দায়িত্ব আছে বলে আমার জানা নেই। উনি এতগুলো কথা বললেন, কাকে বলেছেন, কখন বলেছেন, তার উত্তর উনি দেবে, তার উত্তর আমি দেবো না। আর সেকেন্ড, আমি আবার মেনশন করে দিচ্ছি, বিজেপির ইতিহাসটা না 2019 থেকে নয়, বিজেপির ইতিহাস পশ্চিমবঙ্গে 1982 থেকে, সেটাও জানা দরকার। ঠিক, আসবো আপনার কাছে আসবো। একটু যাবো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মৃত্যুঞ্জয় বাবু রয়েছেন, মৃত্যুঞ্জয় বাবুর কাছে যাবো। মৃত্যুঞ্জয় বাবু, আজকে বিজেপির বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, আপনাদের দল তারাও কি এই আলোচনার বাইরে থাকতে পারে? না, আমাদের দলের কোথায়, আমাদের দলে একটা ঐক্যবদ্ধ পরিবারের ছবি সবসময় দেখুন না, ঐক্যবদ্ধ পরিবার নির্বাচনের আগে তো আমরা দেখিনি সেই ছবি। না না না, এটা বাজে কথা। একটা দল বড় হলে প্রত্যেকের অ্যাসপিরেশন থাকতে পারে। অ্যাসপিরেশন থাকলে কেউ যদি মনে করে যে কেউ টিকিট চাইবে, টিকিট নাও পেতে পারে। টিকিট না পেলে দল যাকে টিকিট দেবে সেই টিকিটের প্রার্থী, এবং দলের কাছ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এইবার যদি কেউ নির্দলে দাঁড়াবে, সে তো গণতন্ত্রে যে কেউ দাঁড়াতে পারে। কিন্তু আমাদের তরফ থেকে পরিষ্কার, যখন দলের টিকিট ডিক্লেয়ার হয়ে যায় সবাই সর্বসম্মতভাবে তাকে জেতানোর জন্য। ঠিক ঠিক ঠিক, আপনি টিকিটের কথা বলছেন, 2 মাস 3 মাস পুরনো ইস্যুতে আমরা যাচ্ছি না। আমরা যদি 2 সপ্তাহ 3 সপ্তাহ পুরনো ইস্যুতে যাই, কুণাল ঘোষ বলছেন, এক বডি ল্যাঙ্গুয়েজ তার, বলছেন কে অনুব্রত মণ্ডল বড় নেতা বেশি বোঝে। ওদিকে আমরা দেখছি একদম প্রকাশ্যে ধর্ষণ নিয়ে, নারী নির্যাতন নিয়ে মুখ খুলছেন সৌগত রায়। আমি একটু পিসিআর কে বলবো সৌগত রায়ের বাইকটা একটু চালাতে যদি থাকে। সৌগত রায় কি বলেছিলেন? সকলেই চিন্তিত মহিলাদের উপর অত্যাচারের ঘটনা। এখানে একদম জিরো টলারেন্স করতে হবে, যে কোনো রকম কোনো ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে একটা ঘটনাও যদি ঘটে আমাদের সকলের পক্ষে খুব লজ্জার হবে। ঠিক তারপরে আমরা প্রশ্ন করেছিলাম শতাব্দী অধিকারীকে, তিনি গেছিলেন এসএসকেএমে অনুব্রত শতাব্দী রায়কে তিনি গেছিলেন অনুব্রত মণ্ডলকে দেখতে এসএসকেএম থেকে বেরিয়ে আসার পর। তিনি কিন্তু সৌগত রায়ের পাশে দাঁড়াননি। মানে আপনি এই বিষয়গুলোকে কি বলবেন, দলের ঐক্যমত? না না না, পাশে দাঁড়ানো এইভাবে আপনারা ব্যাখ্যা করছেন কেন? সৌগত রায় আমাদের দলের সিনিয়র লিডার এবং অনেক সিনিয়র এমপি। ভারতবর্ষের যে কোনো এমপিদের মধ্যে সেরা এমপিদের মধ্যে সৌগত রায় একজন। সৌগত রায় সেখানে কি বলেছেন, যে একজন যে কোনো দেশে, আমরা তো বলছি যে কোনো দেশে যে কোনো রাজ্যের ঘটনা, যে কোনো ধর্ষণের ঘটনা লজ্জাজনক এবং কঠোরতম ব্যবস্থা নিতে হবে। আমরা বলছি না। হ্যাঁ, উনি একটা কথা বলেছেন যে মহিলা মুখ্যমন্ত্রী যেখানে, সেখানে শতাব্দী রায় বলেছেন যে মহিলা হোক। আপনাকে আমি দুটো পয়েন্ট বললাম। যে ছবি আমরা দেখেছিলাম নির্বাচনের আগে, আপনাদের দলের যারা একটা সময় একদিন আগে ছিল আপনাদের দলের নেতাকর্মীরা, তারা রাস্তায় বসে বিক্ষোভ করছেন টিকিট না পেয়ে। আপনি সেটার ক্লারিফিকেশন দিলেন, সৌগত রায়ের মন্তব্য একদম সরাসরি প্রশ্ন। আজকে বিজেপির নেতৃত্বরা যে প্রকাশ্যে মুখ খুলছেন, সেটা কি কোথাও গিয়ে আপনাদের বাড়তি অক্সিজেন দেবে?
না না, আমাদের বাড়তি অক্সিজেন, বিজেপি 3 লাখ ভোটে হারে আসানসোলে, আমাদের আবার অক্সিজেনের কি আছে? আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার পরে আমরা 213টা আসন পাই, আমাদের আবার অক্সিজেন বেশ, বুঝতে পেরেছি, আসবো আপনার কাছে, আসবো আলোচনা চালিয়ে নিয়ে যাবো, এখনো সময় আছে, আলোচনা চালিয়ে নিয়ে যাবো। ডক্টর ফুয়াদ হালিম আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর হালিমের কাছে একটু যাবো। আজকে আমরা বিজেপি নিয়ে আলোচনা করছি, তৃণমূল নিয়ে আলোচনা করছি। আমি যদি একটু পিছিয়ে যাই, আজ থেকে 2011 সালে 13ই মে, 13 ফ্রাইডে, আমার এখনো মনে আছে বাম জামানার একজন মন্ত্রী, সবে নির্বাচনী ফলাফল বেরিয়েছে, তিনি জিতেছিলেন, বামেরা ক্ষমতাচ্যুত হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে বলেছিলেন হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে। মানে যখন ক্ষমতা চলে যাচ্ছে তখন কি রাজনৈতিক নেতাদের এই ধরনের ফ্রাস্ট্রেশনই বেরিয়ে আসে? মানে ক্ষমতাটাই কি শেষ কথা? না, এটা আপনি ঠিকই বলেছেন যে কিছু কিছু লোকজনের কাছে ক্ষমতাই হচ্ছে শেষ কথা। সে আমার দলের কিছু লোকজনের সেরম মনোভাব আছে এবং ছিল। ইদানিংকাল সেটা খুঁজে পাওয়া মুশকিল আমাদের দলে। কিন্তু ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে দুটো ভাগ আছে, একটা হচ্ছে অভিমানী নেতা আর একটা হচ্ছে সুবিধাবাদী নেতা। আপনি দেখেছেন তো সম্প্রতি বাই ইলেকশনের মধ্যে দুটি প্রাক্তন বিজেপি সদস্যকে তৃণমূল কংগ্রেস লালন পালন করে জিতিয়ে দিয়েছে। ফলে এটা হচ্ছে নতুন একটা দিক খুলে দিয়েছে যে আরএসএস, নাগপুর ইত্যাদি যা বলে সেই কথাগুলো মমতা ব্যানার্জি শুনছে। ফলে বিজেপির লোকজন একটু ভাবনা চিন্তা করছে যে এই পথ যখন আরএসএস নাগপুর খুলে দিয়েছে, তাহলে এই পথে যদি আমরা এই ফাঁকে যদি কিছু লুচি ভেজে নিতে পারি, মানে যা লুটপাট চলছে পশ্চিমবাংলা জুড়ে, ওর বিরুদ্ধে লড়াই করে কি লাভ? ভাগ বাটোয়ারার অংশ তো আমরা হতে পারছি না, ফলে এখানে হয়ে যাই। এটা মাঝে মধ্যে কিন্তু বিজেপিতে ঘটছে। আপনার মনে থাকবে যে গত বছর, তার আগের বছর হচ্ছে যখন মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যানের জন্য নাম নথিভুক্ত করানো হয়েছিল, এখন মুকুল রায় হচ্ছে বিজেপির লোক না তৃণমূলের লোক, এটা না বিজেপি বলতে পারছে না তৃণমূল বলতে পারছে। ওইদিকে যে শিশির অধিকারী, তার সদস্যপদ কোথায় আছে, এমপি কোন দলের এবং কোন দলের উনি সদস্য, এটা নিয়ে তৃণমূলও মুখ খুলতে পারছে না, বিজেপিও মুখ খুলতে পারছে না। ফলে এই যে সুবিধাবাদী হচ্ছে বিজেপির তৃণমূল, এর হচ্ছে ভুরি ভুরি উদাহরণ আপনি হচ্ছে পশ্চিমবাংলায় পেয়ে যাবেন। এই ফাঁকের মধ্যে এই উপনির্বাচনের ফলাফল সরাসরি হচ্ছে একটা টোপ দিয়ে দিয়েছে, সেই টোপে হচ্ছে বিজেপির লোকজন হচ্ছে বেরিয়ে পড়েছে। ফলে এই পরিবেশ তো থাকবেই। আবার উল্টো দিকে পরিবেশ নিয়ে প্রশ্ন উঠছে, তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাবো। তরুণজ্যোতি তিওয়ারি, একটা অন্যদিকে ভারী হলে আপনি 2019-এর আগে দেখেছেন যে তৃণমূলের লোকজন হচ্ছে ভুরি ভুরি হচ্ছে। আসবো ডক্টর হালিম, আসবো তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাবো। তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাবো। তরুণজ্যোতি বাবু, অনুপম হাজরা বললেন যে বিজেপি করতে স্বচ্ছন্দ বোধ করছেন, কিন্তু বেঙ্গলের বাইরে একদম সরাসরি প্রশ্ন, বিজেপি রেজিমেন্টের দল, নিঃসন্দেহে বিজেপির একটা আইডিওলজি আছে, নিঃসন্দেহে সেই আইডিওলজিটা আপনারা বিশ্বাস করেন, যারা বিরোধী তারা বিশ্বাস করেন না, কিন্তু আছে। আমার প্রশ্ন, এ রাজ্যের নেতা যারা, তারা কি সেই আইডিওলজি দেখে আসছেন রাজনীতি করতে? আইডিওলজির কথা যত না তাদের মুখে শোনা যাচ্ছে, তার থেকে বেশি কাদা ছোড়াছুড়ি দেখা যাচ্ছে, নাকি পুরোটাই ক্ষমতার জন্য আসছেন? আজকের দিনে আমি আবার বলছি, যদি গৌরীদাকে নিয়ে কথা হয় বা মুর্শিদাবাদের 3জন ছাড়োদারকে নিয়ে কথা হয়, তাদেরকে নতুন করে এটা প্রমাণ করতে হবে না যে তারা বিজেপি বা বিজেপির আদর্শকে ভালোবাসে। তার কারণ তারা যেই সময় থেকে লড়াইটা করে এসছে, সেই সময় পশ্চিমবঙ্গে বিজেপি করাটা কষ্টকর ছিল। আমরা যারা বিজেপিটা করছি, যখন বিজেপির একটা বিধায়ক ছিল না, এখানে একটা এমপি ছিল না, সেই অবস্থাকে তার আদর্শের পিছনে লড়াইটা ছিল, আদর্শের জন্য ছিল। এখন আদর্শকে ভালোবেসে এখন যারা আসছেন, 19-এর পরে যারা এসেছেন, আরো একটা আসপেক্ট আছে। আজকে তৃণমূল কথা বলছে, গোষ্ঠীদ্বন্দ্বের কথা, এই কথা দেখুন, তৃণমূলের আছে বর্তমান মুখপাত্র যে কুণাল ঘোষ, কয়েকদিন আগেই ওই মানে এমপি এমএলএ কোর্টে হাজিরাইতে গিয়ে কিছুটা কথা বলেছে যে চোরটা বাইরে ঘুরে বেড়াচ্ছে, কিছু করছে না কেন। সেকেন্ড, ফুয়াদ দা এতগুলো কথা বলছেন, এত মানে ওনাদের দল আদর্শ নীতি এতগুলো কথা বলছেন, কোন নীতি আদর্শের জন্য কংগ্রেসের কোলে চেপে উঠেছিল এই 2021 বিধানসভার আগে? ওনারাই তো অভিযোগ করতেন নাকি কংগ্রেস ওনাদের প্রচুর কর্মী মেরেছেন। তখন নীতি আদর্শ কোথায় ছিল? লুকিয়ে গেছিল। যখন পীরজাদাকে নিয়ে আসলো, তখন ধর্মনিরপেক্ষতাদের কোথায় ছিল? এবং এইসব ঘোমটা নিচে খ্যামটাটা বন্ধ হোক। সত্যি মৃত্যুঞ্জয় বাবুর কাছে, মৃত্যুঞ্জয় বাবু কিছু একটা বলার চেষ্টা করছিলেন। না, আমার বক্তব্য হলো, দেখুন আমাদের বিজেপির অন্তঃকলহ কি আছে সেটা তো বিজেপির দলের ব্যাপার, কিন্তু আমার একটা কথা বলবো, এই গরমকালে আমরা একটা যাত্রাপালা দেখছি এবং পশ্চিমবঙ্গের মানুষ ভালো এন্টারটেন পাচ্ছে, সেটা চালু রাখুক বিজেপি। এটা তো নতুন নয়, বিজেপির এই মোহভঙ্গটা আসবো তরুণজ্যোতি বাবু, আসবো তরুণজ্যোতি বাবু, আসবো। আপনি বললেন আমি শুনলাম, আপনি সহনশীলতা দেখান। এবার কথাটা হলো যে এই যে ঘটনাটা হলো, বিজেপিরা যারা বলছেন, বিজেপির তরুণজ্যোতি বাবু আসবো, প্লিজ কথা বলতে দিন, আপনি প্লিজ, প্রত্যেকে ভারী চলে আছেন। কিন্তু ওনার বেলা আমি বলতে দেবো না।
প্রত্যেকে ভার্চুয়ালি আছেন। এই যে ধরনের এইবারে ঘটনাগুলো ঘটছে এবং এইগুলো তো নতুন নয়। আমার কথা হলো বিজেপির যেটা আমরা দেখছি যে বিধানসভা নির্বাচনের পর থেকে দুটো কারণ হতে পারে এই ঘটনা। একটা হতে পারে হয় মোহভঙ্গ, নয় ডিপ্রেশন এই হারের ফলে। এবার ডক্টর ফুয়াদ হালিমের কাছে যাবো। ডক্টর ফুয়াদ হালিমের কাছে যাবো। আইডিওলজির প্রসঙ্গ যখন উঠলো, অনেকে আছেন আপনাদের দল থেকেও গেছেন, তারা তো এমএলএ হয়েছেন। আর ডিপ্রেশন হলে ডাক্তার দেখাবে। মানে আমরা বললাম তো এই আমাদের রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে এই মানসিকতা হচ্ছে বিভিন্ন দলের মধ্যে বহিঃপ্রকাশ পায়। আমাদের দলের মধ্যে বহিঃপ্রকাশ পেয়েছে খুবই কম, ক্ষুদ্র অংশ। আমরা লজ্জিত সে ব্যাপারে। কিন্তু যেটা হচ্ছে এই সম্প্রীতিকালে যে বাই ইলেকশন ঘটলো, আমরা দেখলাম কি করে হচ্ছে একেবারে লক স্টক এন্ড ব্যারেল বিজেপির ভোট হচ্ছে তৃণমূলের দিকে চলে গেল আসানসোলের মধ্যে। আমরা কি করে দেখলাম বালিগঞ্জের মধ্যে এই যে বিজেপির ক্যান্ডিডেটের জামানত বাজেয়াপ্ত হয়েছে, তাই যেই এলাকার মধ্যে তাদের প্রভাব ছিল সেখানে হচ্ছে লক স্টক এন্ড ব্যারেল হচ্ছে ভোট বাবুল খাতায় ট্রান্সফার হয়েছে। ফলে এই সামগ্রিক হচ্ছে একটা সংগঠন। বেশ বুঝতে পেরেছি। অন্তত ডক্টর ফুয়াদ হালিম পুরো বিষয়টা মেনে নিলেন। হ্যাঁ, প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে আছে, তাদের দলের ক্ষেত্রেও আছে। আমরা দেখছি অতি সম্প্রতি রাজ্যের শাসক হোক বিরোধী হোক প্রত্যেকের ক্ষেত্রে গোষ্ঠী সংঘর্ষ, গোষ্ঠীদ্বন্দ্বের কথাটা বারবার উঠে আসছে। আর তখনই প্রশ্ন উঠছে, তাহলে কি আদর্শ নিয়ে কেউ রাজনীতি করতে আসে নাকি পুরোটাই ক্ষমতা নিয়ে? বিজেপির একাধিক নেতৃত্ব প্রকাশ্যে দলের সমালোচনা করছেন। আজকে আমরা দেখলাম পদত্যাগ করেছেন দল থেকে একাধিক নেতৃত্ব। সকালে মুর্শিদাবাদের ছবি দেখিয়েছি, বিকেলে দেখালাম নদিয়ার ছবি। এই নিয়ে শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন দেখাবো। কিছু সাংগঠনিক রদবদলে তার হয়তো মতামত একটু উপেক্ষিত হয়েছে, তিনি করেছেন। এগুলো সব আমাদের নিজেদের ব্যাপার। ঠিক আছে, সে থাকতেই পারে। কেউ আমি সম্পাদক হিসেবে কাজ করবো না, সে তো তার ব্যক্তিগত অধিকার আছে। কিন্তু ও যে রেসপন্সিবল এমএলএ এবং ও দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলায় পার্টি সভাপতিত্ব করেছে এবং স্কুল লাইফ থেকে বিচারধারার সঙ্গে যুক্ত। আমার সঙ্গে তো এই ধরুন এখন ক্লোজ মিশেছে। আমি যখন অন্য পার্টিতেও ছিলাম তখনও গৌরীশঙ্কর ঘোষের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। বহরমপুর গেলে আমি কথা বলতাম। অর্থাৎ এই বিচারধারার লোকজন এরা আয়রাম গয়ারামের ব্যাপার নেই।